একেবারেই নতুন গবেষক যারা বা যারা শিক্ষার্থী সম্প্রতি গবেষণা শুরু করেছে, ছোট ছোট গবেষণার কাজ করছে মাস্টার্স পর্যায়ে বা অনার্স পর্যায়ে, তাদের উদ্দেশ্যেই বলছি। আপনারা যত ভালোভাবেই মানে কি বলা যায়, মেথোডোলজিক্যালি আপনার গবেষণাটা যত সাউন্ড হোক না কেন, আপনি যত পরিশ্রম করেই গবেষণাটা করেন না কেন, এই গবেষণাটা যখন কোথাও প্রেজেন্ট করবেন, সেটা ফাইন্ডিংস হোক বা প্রপোজাল হোক, একটা জিনিস মাথায় রাখতে হবে। অনেক সময় খুব কঠিন কঠিন ফিডব্যাক আসবে। সেই ফিডব্যাকটা আমি কঠিন বলছি এই সেন্সে যে আপনার হয়তো নিতে খুব কষ্ট হবে। আপনি জানেন যে আপনি খুব পরিশ্রম করেছেন এবং কাজটা খুবই গোছানো, খুবই সাউন্ড, তারপরেও মানুষ এমন ফিডব্যাক দিবে যেটা নিতে আপনার কষ্ট হবে। এর জন্য প্রচুর মানসিক শক্তি এবং ধৈর্যের প্রয়োজন। আমি জাস্ট কয়েকটা এক্সাম্পল দিই ছোটো ছোটো। এই ফিডব্যাকগুলো কিন্তু মানুষ শুধুমাত্র যে আপনার রিসার্চ প্রপোজালটা বা আপনার রিসার্চটা ভালো হয়নি এই জন্য দিছে তা না। নানা পার্সপেক্টিভ রয়েছে। যিনি ফিডব্যাক দেন তার কয়েকটা পার্সপেক্টিভ রয়েছে। যেমন মেথোডোলজিক্যাল পার্সপেক্টিভ, যিনি ফিডব্যাক দিবেন তিনি যদি কোয়ালিটেটিভ রিসার্চার হন, তাহলে সেই পার্সপেক্টিভ থেকে উনি এক ধরনের ফিডব্যাক দিবেন। উনি যদি মিক্স মেথডে বিশ্বাসী হন এবং এটা উনি বেশি পারদর্শী হন, এক ধরনের ফিডব্যাক দিবেন। উনি যদি কোয়ান্টিটেটিভ রিসার্চার হন, উনি আরেক ধরনের ফিডব্যাক দিবেন। ওনার পার্সোনালিটি পার্সপেক্টিভ, উনি কোন ধরনের ব্যক্তি। অনেকে খুব ভালো কথাও বলে কিন্তু দেখতে মনে হয় যেন খুব খারাপভাবে বলছে। তোমার ব্যক্তিত্বের সাথেও ফিডব্যাকের একটা সম্পর্ক রয়েছে। তারপর কন্টেন্টের পার্সপেক্টিভ, যে ব্যক্তি ফিডব্যাক দিচ্ছেন তিনি আসলে যে কন্টেন্টটা আপনি প্রেজেন্ট করলেন, যে টপিক্সটা, সেটা কতটুকু বোঝেন বা কতটুকু পারদর্শী, এর আলোকেও এক ধরনের ফিডব্যাক আছে। উনি যদি বেশি পারদর্শী হয় তাহলে এক ধরনের ফিডব্যাক, উনি যদি কম পারদর্শী হয় তারপরেও মনে করেন ফিডব্যাক দিতে চাচ্ছে, তখন হয়তো অনেক সময় এলোমেলো ফিডব্যাক দিয়ে ফেলবে, যেটা আপনাকে হঠাৎ করেই খুবই কষ্ট দিয়ে ফেলতে পারে। যেমন আমি যদি বলি, আমি কোনো একটা প্রেজেন্টেশানে ডিজিটাল সিটিজেনশিপ নিয়ে কথা বলছিলাম। ডিজিটাল সিটিজেনশিপ এটা আমাদের বর্তমান সময়ের একটা বাস্তবতা, কিন্তু ওখানে একজন ব্যক্তি ছিলেন, উইথ ডিউ রেসপেক্ট, উনি হয়তো এই বিষয়টা আইডিয়া নেই, কিন্তু উনি বলেই ফেললেন সবার সামনে যে অ্যানালগ সিটিজেনশিপে প্রবলেম কোথায়। অ্যানালগ সিটিজেনশিপ, এই যে অ্যানালগ সিটিজেনশিপ, এবং আমাকে এর হয়তো জবাব দেওয়ার জন্য উনি বললেন। তো এই যে এখন ওনাকে কিন্তু আমার তাৎক্ষণিকভাবে অ্যানালগ সিটিজেনশিপ বুঝাইতে হবে, এটা কিন্তু কঠিন আমার জন্য। হ্যাঁ, কেন কঠিন? কারণ আসলে তো অ্যানালগ সিটিজেনশিপ এই টার্মিনোলজিটা নাই। তাহলে আমার অনেক ব্যাকগ্রাউন্ড থেকে আসতে হবে। তো এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু একজন নতুন গবেষককে হঠাৎ করে খুবই খারাপ পরিস্থিতির মধ্যে ফেলে দেয়, যেটা তাকে অনেক সময় ডিমোটিভেট করে ফেলে। তারপর আরেকটা উদাহরণ যদি দিই, আমি একটা কোয়ালিটেটিভ রিসার্চের প্রপোজাল প্রেজেন্ট করছিলাম। সেখানে একজন আমার পার্টিসিপেন্ট ছিল 20 জন, 20টা ইনডেপথ ইন্টারভিউ নিয়ে। তো সেখানে একজন ব্যক্তি ছিলেন, উনি খুবই ভালো গবেষক আমি ধরেই নিচ্ছি, কিন্তু উনি কোয়ান্টিটেটিভ রিসার্চে বিশ্বাসী। উনি সবার সামনে বলে দিলেন 20 জন পার্টিসিপেন্ট নিয়ে কীভাবে রিসার্চ হয়। এই যে দেখেন, তো এটা কিন্তু একজন নতুন রিসার্চার, একদম যে কেবল শুরু করেছে, সে কিন্তু খুব আতঙ্কের মধ্যে পড়ে যাবে যে এটা মানে সে হয়তো ব্যালেন্স করতে পারবে না। আমি হয়তো কোনো রকম বলা যায় আমার জন্য কঠিন ছিল এরকম প্রশ্নের মুখোমুখি হওয়া, যে একজন গবেষক যখন এইভাবে প্রশ্ন করেন এবং আমিও একজন গবেষক, তো এর নানা বাস্তবতা রয়েছে। এমন এই সময় কিন্তু ধৈর্য ধরা, ঠান্ডা মাথায় বিষয়গুলোকে ডিল করা, এটা খুবই 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 গুরুত্বপূর্ণ বিষয়। তা আমি নতুন রিসার্চার একদম শুরু করেছেন যারা শিক্ষার্থী, তাদেরকে বলবো রিসার্চে কিন্তু আমাদের প্রচুর ধৈর্য লাগবে, স্থিতিশীলতা লাগবে, স্থিরতা লাগবে। কারণ আপনি ঠিক আছেন, আপনার মেথোডোলজি ঠিক আছে, আপনার এভরিথিং ঠিক আছে, তারপরেও আপনি এমন কিছু ফিডব্যাক পাবেন যার জন্য হয়তো আপনি প্রস্তুত না। কিন্তু সেই পরিস্থিতিটাও আমাদের মোকাবেলা করতে হবে, মেনে নিতে হবে, তবেই হয়তো আমরা ভালো রিসার্চার হতে পারবো। আমি বলছি না যে আমি খুব ভালো রিসার্চার, কিন্তু আমি আমার অভিজ্ঞতার আলোকে কয়েকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।